নমস্কার, ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছে অরুণব দত্ত। শুরু হচ্ছে শিকড়। সুপ্রিয় গ্রামের বাড়িতে ফিরল প্রায় ২০ বছর পর। বাড়িটা বয়সের ভাঁড়ে ঢুকছে। চামড়া, মাংস, খসে পড়া কঙ্কালসার বাড়ির বাগানে এক হাঁটু কাঁচা ঝোপের জঙ্গল গজিয়েছে। পশ্চিম কোণের সুপুরি গাছ দুটো মাটি থেকে উপড়ে বাগানেই পড়ে শুকিয়ে গিয়েছে। ঠাকুরদার কেনা জমির উপর সুপ্রিয়র বাবা কষ্টার্জিত সঞ্চয় দিয়ে বাড়িটা তৈরি করিয়েছিলেন। তখন গ্রামে পাকা বাড়ি খুব বেশি ছিল না। সুপ্রিয়দের পাড়ায় কয়েক ঘর গৃহস্থের বাস ছিল। ছিল কাঁচা রাস্তার দুধারে তাল, সুপুরি, নারকেল গাছের সারি। এখন গ্রামের খোল নলচে পাল্টে গিয়েছে। বাস থেকে নেমেই সুপ্রিয় দেখেছিল গ্রামে পিচের রাস্তা হয়েছে। বুড়ো শিবের মন্দির পাকা হয়েছে। গ্রামের একমাত্র কেস্টোর মুদিখানা কোন কালে বিকিয়ে গিয়ে বাইকের শোরুম হয়েছে। সুপ্রিয়র পাড়ায় যাওয়ার রাস্তার দুপাশে বড় বড় দুটো পুকুর ছিল। লোকে বলতো জোড়া পুকুর। সুপ্রিয় সেই জোড়া পুকুর খুঁজে পাচ্ছিল না। পথ চলিত এক বৃদ্ধ সুপ্রিয়কে প্রশ্ন করলেন, কি খুঁজছো বাবা? জোড়া পুকুরটা কোন দিকে? জোড়া পুকুর? জোড়া পুকুর বুঝিয়ে মাঠ করে দিয়েছে কবে। কার বাড়ি যাবে? হেডমাস্টার মধুসূদন রায়ের বাড়ি। আমি ওর ছেলে। তুমি সুপ্রিয়? তা বাবা, মাকে চিনতে পারছো? আমি তোমাদের স্কুলের স্বপনদা। স্বপনদা সুপ্রিয়র স্কুলের সাবস্টাফ স্বপন আইচ। সুপ্রিয়র বাবা সেই স্কুলেরই হেডমাস্টার ছিলেন। সুপ্রিয়কে খুব ভালোবাসতেন স্বপন। সুপ্রিয় তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। ভালো আছো? ওই চলে যাচ্ছে বাবা। হেডমাস্টার মশাই কেমন আছেন? বাবা জুলাইয়ের ৭ তারিখ স্ট্রোকে মারা গিয়েছেন। সে কি ভালো মানুষটাই না ছিলেন তিনি। কত ছেলেপুলেদের বিনি পয়সায় পড়িয়েছেন, বই খাতা কিনে দিয়েছেন। এখনো আমরা তার নাম করি। তুমিও তেমনি সোনার টুকরো ছাত্র ছিলে। এখন কি করছো? ইন্টেরিয়র ডিজাইনিং। সেটা কি? ওই বাড়ি ঘরদোর সাজানো আর কি। তোমার তো এত ভালো মাথা, ডাক্তারি পড়লে না কেন? সুপ্রিয় মুচকি হাসল। স্বপন সুপ্রিয়কে বাড়ির পথটা দেখিয়ে দিলেন। সুপ্রিয় তার ছেলেবেলা পাড়াটাকে আর চিনতে পারছিল না। টালির বাড়ি, গোয়াল আর চোখে পড়ে না। সিংহভাগ ফাঁকা জমিগুলোয় পাঁচিল দেওয়া হয়েছে। পথের দুধারের গাছের সারি, বাঁশঝাড়ের কোনো চিহ্ন নেই। পাতার শিরশির শব্দ, কাঠবেড়ালির কুটুর কুটুর, ঘুঘু, ফিকে, বেনেবো, দোয়েলদের ডাক যেন পৃথিবীর বুকে ঘুমিয়ে পড়েছে। এখন বাইকের হর্নে কান পাতা দায় হয়েছে। মহেশ জেঠুদের সেই তালবাগানটা খুঁজছিল সুপ্রিয়। ভাদ্র মাসে ঝড় বৃষ্টি হলে সারি সারি তাল গাছ থেকে ধূপ ধাপ তাল পড়তো মাটিতে। গ্রামের ছেলেপুলেদের মধ্যে তাল কুড়োবার হুড়ুহুড়ি পড়ে যেত। সুপ্রিয়দের পাশের বাড়িটা ছেলেবেলার বন্ধু বিল্টুর। পুজো আচ্চার দিনে বিল্টুর জেঠিমা কি চমৎকার নারকেল নাড়ু, আনন্দ নাড়ু তৈরি করতেন। বিল্টুদেরও বাড়ি ভেঙে ফ্ল্যাট উঠেছে। স্কুল জীবন কাটিয়ে কলেজে পড়বার জন্য কলকাতায় চলে গিয়েছিল সুপ্রিয়। চাকরি পাওয়ার পর আর গ্রামে ফেরা হয়নি। মাস্টার মশাইও তখন রিটায়ার করেছেন। দেখাশোনার সুবিধার্থে বৃদ্ধ বাবা মাকে কলকাতায় নিজের কাছে রাখতে চেয়েছিল সুপ্রিয়। মাস্টার মশাইয়ের জীবন ছিল এই গ্রাম। সুপ্রিয়র মায়ের ধ্যান জ্ঞান ছিল তার বাড়ি, বাগান। এদের ছেড়ে যাওয়ার কথা তারা স্বপ্নেও ভাবতে পারতেন না। কিন্তু ছেলের জেদ, রাগ, অভিমানের কাছে নত যেন মাস্টার মশাই বুক
বুকের কষ্ট বুকেই চেপে রেখে স্ত্রীও কলকাতায় চলে গেলেন। যাওয়ার আগে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে বাড়ির চাবি দিয়েছিলেন এবং সেই বন্ধুর পরামর্শেই রক্ষণাবেক্ষণের জন্য বাড়িতে ভাড়াটে বসিয়েছিলেন। বন্ধুর ছেলে মৃদুল ভাড়ার টাকা প্রতি মাসে কলকাতায় পাঠিয়ে দিত। বছর দুয়েক হলো বাড়ির ভগ্নদশা দেখে ভাড়াটে উঠে গিয়েছে। মাস্টার মশাই ছেলেকে বারবার বলতেন, আমি টাকা দিচ্ছি, তুই শুধু বাড়িটাকে মেরামত করার ব্যবস্থা কর। ওই বাড়িতে আমরা ফিরে যাই, এখানে প্রাণ হাঁপিয়ে উঠেছে। হবে হবে মেরামত হবে, এই বছরটা যাক। কিন্তু ব্যস্ততার মধ্যে সুপ্রিয় সে সময় পায়নি। ওদিকে বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিল মৃদু। সেও নিজের কাজকর্ম ফেলে এসবের ঝুঁকি সে আর পোহাতে পারছিল না। তাই ভাড়াটে উঠে গেলে মৃদুল বাড়ি বিক্রির জন্য চাপ দিতে লাগলো। সুপ্রিয়দা, বাড়ি যে উল্টে ছেয়ে গেছে, ছাদ ফুটো হয়ে জল পড়ছে, আর কিছুদিন পর বাড়িটা ভেঙে চুরে মাটিতে মিশিয়ে যাবে। আমাদের এখানে তাপস চক্রবর্তী মস্ত প্রমোটার, অনেক ফ্ল্যাট বাড়ি তুলেছে। ওকে জমিটা দিয়ে একটা ফ্ল্যাট বাথক, টাকা যা হোক নিয়ে নাও। প্রস্তাবটা মনে ধরেছিল সুপ্রিয়র, কিন্তু মায়ের মতামত প্রয়োজন। সুপ্রিয়র মা জানতেন যতদিন স্বামী ছিল ততদিন জোর ছিল। এখন স্বামীর হাফ পেনশন পেলেও শরীরে জোর নেই একা জীবন কাটানোর। তিনি এক কথায় বাড়ি বিক্রির মত দিলেন। সুপ্রিয় তাই আজ বাড়ির দলিলপত্র সঙ্গে নিয়ে প্রমোটারের সঙ্গে রফা করতে গ্রামে এসেছে। সাইকেলে ক্রিং ক্রিং আওয়াজ শুনে সুপ্রিয় পিছনে তাকালো। মৃদুল সাইকেল থেকে নামতে নামতে বলল, বাড়ির হাল দেখেছো সুপ্রিয়দা? হ্যাঁ, বাড়ি বেহাল হয়েছে আর গ্রামের হাল ফিরেছে। সব তাপস চক্রবর্তীর কল্যাণে। ও এখানকার বেস্ট প্রমোটার। বিল্টুদের বাড়িটা তো ওই নিয়েছে। বিল্টুরা কেমন আছে? বিল্টু তো ঘর জামাই, আর ওর বাবা মা জেঠিমা কবে মারা গিয়েছে। মহেশ জেঠুদের তাল বাগানের কি হলো? বেচে দিয়েছে। যে কিনেছে সে বাগান কেটে ফেলে টোটো রাখার গ্যারেজ করেছে। আর পাড়ায় ঢোকার মুখে এত গাছপালা? তাপসদা কেটে ফ্ল্যাট তুলেছে। বলিস কি রে? তোমার এই বাড়ি বাগান মিলিয়ে 3.5 কাঠা জায়গা। তাপসদা যেন কত স্কোয়ার ফুট ফ্ল্যাট হবে বলল। পরশু সকালে তাপসদা আসবে এখানে। এ বাড়ির উপর তাপসদা অনেকদিন ধরে নজর রেখেছে। আমাকে বলেছিল তোমায় রাজি করাবে। তোরও মনে হয় কিছু কমিশন আছে তাহলে? মৃদুল মুচকি হাসি হেসে বলল, তুমি আমাদের বাড়িতে থাকবে তো? 2 দিনের তো ব্যাপার, ভাবছি এ বাড়িতেই থাকি। এ বাড়িতে? তুমি কলকাতার লোক, এখানে থাকতে পারবে? পারবো পারবো। ইলেকট্রিক অফিস থেকে কিন্তু কানেকশন কেটে দিয়েছে। সঙ্গে মোমবাতি টর্চ আছে তো? তাহলে আমি কাজে যাওয়ার আগে সকাল আর দুপুরের খাবারটা দিয়ে যাব। সন্ধে হারুর মা রাতের খাবারটা দিয়ে যাবে। কে হারুর মা? আমার বাড়িতে রান্না করে, সন্ধ্যাবেলা এখান দিয়ে বাড়ি যায়। মৃদুল চলে গেলে সুপ্রিয় বাড়িতে ঢুকল। সদর দরজার কাছে এসে মনে পড়ল বাবা স্কুল থেকে ফিরে এখানে সাইকেল রাখতেন। উঠোন ঘর বারান্দা দেখতে দেখতে সুপ্রিয়র স্মৃতিতে হু হু করে ভেসে আসতে লাগলো ছেলেবেলার দিনগুলো। জানালা দিয়ে উঠছে কুমড়ো গাছ, ঢুকে রান্নাঘর প্রায় জঙ্গল, চাতালের টালি ভেঙে ছাদের সিঁড়িতে জঞ্জাল। সুপ্রিয় মাকে ফোন করে জানালো ঘরদোরের দুরবস্থার কথা। মা জিজ্ঞেস করলেন, বাগানটার কি অবস্থা খোকা? বাগান এখন জঙ্গল। কাগজি লেবুর গাছটা আছে? বাগানে আগাছার জঙ্গলের মধ্যে সুপ্রিয় লেবু গাছটা খুঁজে পেল না। রঙ্গন গাছটা? সেটা দেখা গেল, থোকা থোকা লাল রঙন ফুল ফুটে আছে। আর কৃষ্ণচূড়া, জবা, স্থলপদ্ম, বেল, নিম, 2টো নারকেল গাছ? কিছু আছে, কিছু মরে গেছে। আর বট গাছটা? সেটাও দিব্যি আছে মা। ঘাসে ঢাকা মাঠের পাশে সুপ্রিয়দের বাড়ি।
মাঠের উত্তর পূর্ব কোণে একটা পুরনো বটগাছ, কিছু ডালপালা, ঝুড়ি সমেত বাড়ির কুয়োতলার উপর হুমড়ি খেয়ে জায়গাটা অন্ধকার করে রেখেছে। দেখে মনে হয় গাছটা এক হাত দিয়ে আগলে রেখেছে একতলা বাড়িটা। মাঠের মধ্যে আছে বলে মাস্টারমশাই গাছটা কাটেননি। সুপ্রিয় ছেলেবেলায় গাছের ঝুড়ি ধরে কত দোল খেয়েছে। অন্ধকার নামলে সুপ্রিয় মোমবাতিগুলো জ্বেলে দিল। বাগানের অন্ধকারে জোনাকি জ্বলছে। শরতের বাতাস বাগান থেকে বয়ে আনছে বেলফুলের মিষ্টি গন্ধ। সুপ্রিয়র মনে পড়ল বটগাছের কোটরে একটা প্যাঁচা থাকত। মাঝরাত হলেই শোনা যেত তার ডাক। গ্রামে শেয়াল আর বাঘরোলের খুব উৎপাত ছিল। ভাবতে ভাবতেই ঘরের বাইরে জমাট অন্ধকারে কাকে যেন চুপিসারে দাঁড়িয়ে থাকতে দেখল সুপ্রিয়। টর্চের আলো ফেলতেই দেখা গেল একজন বৃদ্ধাকে। কে ওখানে? বৃদ্ধা নীরবে হাত তুলে দেখালেন শালপাতার একটি ঠোঙা। নিশ্চয় হারুর মা। ভিতরে আসুন। বৃদ্ধা ঘরে ঢুকলে মোমবাতির আলোয় স্পষ্ট হলো তার অবয়ব। ছিপছিপে চেহারা, বয়সের ভারে পিঠ কোঁজা হয়ে পড়েছে। রোদে পোড়া গায়ের চামড়া, খড়ের আটির মতো পাকা চুল মাথা থেকে কোমর অবধি নেমেছে। বৃদ্ধ বয়সে এত লম্বা ঘন চুল সুপ্রিয় আগে কখনো দেখেনি। পরনে মেটে রঙের শাড়ি। বৃদ্ধা ঠোঙা নামিয়ে রাখলেন। বৃদ্ধার দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করলে মর মর শব্দ হচ্ছে, যেন হাড়গোড়গুলো একটাও আস্ত নেই। হঠাৎ ঘরের বাতাস যেন গুমোট হয়ে উঠল, দম বন্ধ হওয়ার জোগাড়। সুপ্রিয় কারণটা বুঝতে পারল না। বসুন। বসলে আর উঠতে পারি না বাবা, দাঁড়িয়েই আরাম। জল খাবেন? ওবেলা খেয়েছি। ওবেলা জল খেয়েছেন বলে এবেলা খেতে নেই নাকি? তুমি বাবা আমায় চিনতে পারবে না, কিন্তু এ বাড়ির সবাই আমায় খুব চেনেন। ছোটবেলায় তুমি আমায় অনেক দেখেছো, কিন্তু হয়তো তোমার আর মনে নেই। বৃদ্ধাকে স্মৃতির আতলে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলো সুপ্রিয়। বৃদ্ধা কিন্তু একে একে বাড়ির সবার খোঁজ খবর নিলেন। মাস্টারমশাইয়ের মৃত্যু সংবাদ শুনে অত্যন্ত ব্যথিত হলেন। শুনলুম বাড়িটা নাকি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ। তোমার কাছে আমার একটা আর্জি ছিল বাবা। বলুন। আমি এই বাড়ির কেউ নই বটে, কিন্তু সম্পর্ক বহু দিনের। বড় মায়া পড়েছে বাড়িটার উপর। তোমার বাড়ি তুমি যা ইচ্ছে করো, কিন্তু বাগানের গাছগুলো নষ্ট করো না। তোমার মায়ের বড় যত্নের বাগান। দেখি কি করা যায়। সুপ্রিয় জানে প্রমোটার বাড়ি বাগান কিছুই আস্ত রাখবে না। সুপ্রিয়র অন্তরের ভাব যেন বুঝতে পেরে আশাহত হয়েই বৃদ্ধা বিদায় নিলেন। মুহূর্তে সহজ হয়ে উঠল ঘরের বাতাস। শালপাতার ঠোঙা খুলে সুপ্রিয় দেখল চিড়ে, মধু এবং সামান্য কিছু ফল আছে তাতে। পরদিন সকালে মৃদুল জনাপাচেক ছেলে ছোকরা নিয়ে হাজির। সকলের হাতে কাটারি, কোদাল, ঝুড়ি। সুপ্রিয়কে দেখে একগাল হেসে বলল, গ্রামের ছেলে পুলে সব বাগান কাটাতে নিয়ে এলুম। এখনই? হ্যাঁ, তাপসদা নিজের লোক দিয়ে বাগান কাটাবে। এমন সব পুরনো গাছ, মোটামুটি গুড়ি, আমরা কাটলে বেচতে পারবো। সুপ্রিয় বুঝল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই মৃদুল নিজের কমিশন রাখছে। সুপ্রিয়র হাতে দুটো খাবারের ক্যান তুলে দিয়ে মৃদুল অপরাধীর মতো মুখ করে বলল, সুপ্রিয়দা, আমার ভুলে কাল সারা রাত তোমার উপোসে কাটাতে হলো। হারুর মাটা এমন বেয়াক্কেল, কাল সন্ধেবেলা তোমার খাবারটা আমার রান্নাঘরে রেখে বাড়ি চলে গেছে, আর আমিও রাত করে বাড়ি ফিরেছি। কিন্তু হারুর মা যে এসেছিল,
আমাকে বলে গেল এ বাড়ির সঙ্গে তার বহুদিনের সম্পর্ক। বলো কি গো, হারুর মা তো মাসখানেক হলো গ্রামে এসেছে, আর তোমার রাতের খাবার এখনো আমার রান্নাঘরে শুকোচ্ছে। কে এসেছিল গো? দিনকাল কিন্তু ভালো নয়, চোখ কান খোলা রেখো। মৃদুল আকাশ থেকে পড়ল। সুপ্রিয় হতভম্ব। এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। দুটো নারকেল গাছ কেটে আগাছা সাফ করতেই সন্ধে নামল। মৃদুল রাতের খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু সুপ্রিয় কিছুই দাঁত কাটল না। গতকালের বৃদ্ধার কথা ভাবতে ভাবতে দু চোখের পাতা এক করতে পারল না। শেষ রাতের দিকে পায়চারি করতে করতে সে কুয়োতলায় এসে দাঁড়ালো। আকাশে পূর্ণিমা চাঁদ, তার আলোয় চারদিক সাদা। এদিক ওদিক তাকাতে তাকাতে সুপ্রিয় চোখে পড়ল বাগানে নারকেল গাছের কেটে রাখা গুড়ি দুটো নেই, তার জায়গায় দুটো মানুষ শুয়ে আছে। একটু কাছে যেতেই ভয়ে সুপ্রিয় আপাতমস্তক শিহরে উঠল। দুটি নীরব নগ্ন রক্তাক্ত দেহ পাশাপাশি পড়ে রয়েছে। কে যেন কুপিয়ে তাদের দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে কুয়োতলার দিক থেকে খড়খড় শব্দ শুনে সুপ্রিয় তাকিয়ে দেখলো আরো অদ্ভুত দৃশ্য। বটগাছের ঝুলে থাকা ডালপালাগুলো ছোট হয়ে ধীরে ধীরে একটি অস্থি চর্মসার মানুষের হাতের আকার নিচ্ছে। মাটিতে নেমে আসা ঝুড়িগুলো ক্রমশ হয়ে উঠেছে কোনো বৃদ্ধার মাথার পাকা চুল। সুপ্রিয় দেখলো বটগাছটা গত রাতের সেই বৃদ্ধার মূর্তি ধরেছে। এ কি স্বপ্ন না মায়া? বাগানের প্রবীণ নবীন সমস্ত গাছ এক একটি নারী মূর্তির আকার নিয়ে মিছিলের ভঙ্গিতে এগিয়ে আসছে সুপ্রিয়র দিকে। সবার সামনে সেই বৃদ্ধা। সুপ্রিয় নির্বাক, নিশ্চল। সকলে সুপ্রিয়র সামনে নতজানু হয়ে বসলো। সুপ্রিয় দেখলো নারীরা কেউ কাঁদছে, আবার কেউ বা দুটি হাত ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে মেলে ধরেছে শূন্যে। তোমরা কারা? প্রকৃতি, কি চাও? জীবন, দয়া করে আমাদের পেটো না। আমরা তোমায় প্রাণের যোগান দেব। তোমার শিকড় শক্ত রাখবো আমরা। আস্তে আস্তে কুয়াশার পাতলা চাদরে ঢেকে যাচ্ছে নারীদের অবয়ব। বাতাসের শব্দের মতো ফিকে হয়ে আসছে করুণ আর্তনাদ। পূবের আকাশ ফর্সা হচ্ছে। দূর থেকে ভেসে আসছে আজানের মৃদু সুর। কোথায় চললে সুপ্রিয়দা? কলকাতায়। 10টার সময় প্রমোটার আসছে যে। তাকে বলে দিস বাড়ি বেচবো না, বাড়ি মেরামত হবে। মাকে নিয়ে মাঝে মাঝেই আসবো। আর খবরদার, বাগানের একটাও গাছ কাটবি না, নতুন গাছের চারা বসাবো। তুমি কলকাতা থেকে এখানে থাকতে আসবে? আলবাত আসবো। এটাই যে আমার শিখর রে, শিখর ছাড়া কি বাঁচা যায়? আপনারা শুনছিলেন ত্রিপুরা রহস্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।